আর.জি. কর হাসপাতাল চত্বরের পেছনে বসে সে মদ্যপান শুরু করে। কাছেই সোনাগাছি নামের একটি রেড লাইট এলাকা আছে, যেখানে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ যখন উদ্ধার হওয়া ব্লুটুথ ইয়ারফোনটি তার মোবাইলের কাছে নেয়, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যায়। একটি মেয়ের মরদেহ আনা হয়েছিল, যা তারা ফিল্ম তৈরির কাজে ব্যবহার করেছিল। তার আগে থেকেই নারীদের ওপর সহিংসতা ও মারধরের ইতিহাস ছিল। এমনকি কোনো এফআইআর ছাড়াই মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছিল। তারা পাশের এলাকার সোনাগাছি থেকে যৌনকর্মীদের কলেজে নিয়ে আসত। কিছু মানুষের ছবি ফাঁস হয়, যাদের সাথে তৃণমূলের যোগসূত্র পাওয়া গেছে। সে হাসপাতালের সর্বত্র তার শিকার খুঁজে বেড়াত। মামলাটি সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হলেও এমন কিছু বিষয় সামনে আসে, যার ফলে সাধারণ মানুষের প্রতিবাদ চলতেই থাকে। সেখানকার পরিস্থিতি এমন ছিল যে কর্তৃপক্ষ সরাসরি বলে দেয়, আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, তাহলে কেন মানুষ একে গণধর্ষণ বলছে? সুতরাং পুরো বিষয়টি যতটা সাধারণ মনে হচ্ছে, আসলে ততটা নয়। এই ভিডিওতে আমি প্রকৃত মূল কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যাতে আপনারা নিজস্ব মতামত তৈরি করতে পারেন। আমি যে তথ্যগুলো দিচ্ছি তা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ, সংবাদ প্রতিবেদন এবং ময়নাতদন্তের আসল কপির উপর ভিত্তি করে দেওয়া। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এই আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2016 সালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি বাবুর্চি হিসেবে কাজ করত। সেই পুরো ঘটনার মূল কারণ, সেই সময় তার পরিবারে মা, বোন ও স্ত্রী ছিল, যার সাথে পরে তার বিবাহ বিচ্ছেদ হয়। জীবিকা নির্বাহের জন্য সে আর.জি. কর কলেজে রান্নার কাজ করত। একদিন কাজ চলাকালীন সে কাউকে কিছু না জানিয়ে কলেজ থেকে উধাও হয়ে যায়। যেহেতু সে সামান্য একজন বাবুর্চি ছিল, তাই বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামায়নি বা তাকে খোঁজার চেষ্টা করেনি। পরবর্তী 3 বছর সঞ্জয় রায়ের কোনো খোঁজ ছিল না। এরপর 2019 সালে সে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার ফোর্সে যোগ দেয়। মূলত 2012 সালে পুলিশের জনবলের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গ সরকার এই সিভিক ভলেন্টিয়ার ধারণাটি চালু করে, যেখানে অস্থায়ীভাবে পুলিশকে সহায়তার জন্য লোক নিয়োগ দেওয়া হতো এবং কাজের ভিত্তিতে টাকা দেওয়া হতো। তারা 12,000 টাকা পেত। শুরুতে সঞ্জয় সিভিক ভলেন্টিয়ারের দুর্যোগ ব্যবস্থাপনা দলে যোগ দিলেও পরে রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা গড়ে সে নিজেকে ওয়েলফেয়ার সেলে বদলি করিয়ে নেয়। যেহেতু এই সেলের আওতায় হাসপাতালগুলো ছিল, সে সেই সুযোগ কাজে লাগিয়ে হাসপাতালের বেড এবং অ্যাডমিশন পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা আয় করতে শুরু করে। ফলে প্রতিটি দুর্নীতিগ্রস্ত সিভিক ভলেন্টিয়ার এই বিভাগে আসার চেষ্টা করত। এই বিভাগে আসার পর সে প্রতিদিন সরকারি হাসপাতালে যাতায়াত শুরু করে এবং মোটা অঙ্কের টাকা কামাতে থাকে। বদলি হওয়ার পর সে নিয়মিত আর.জি. কর হাসপাতালে আসত এবং কেউ তাকে আটকাত না। সে রোগীদের জন্য বেড নিশ্চিত করে দিত এবং বিনিময়ে টাকা নিত। ওয়েলফেয়ার সেলে যাওয়ার পর সঞ্জয় রায় কলকাতা পুলিশের 4র্থ ব্যাটালিয়নের অধীনে চলে আসে, কারণ ওয়েলফেয়ার সেলটি এই ব্যাটালিয়নের নিয়ন্ত্রণেই ছিল। আর.জি. কর মেডিকেল হাসপাতালের ওপর তার ভালো দখল ছিল। 1 বছরের মধ্যেই সে সেখানে নিয়মিত যাতায়াত শুরু করে। যেহেতু সে আগে বক্সিং করত, তাই তাকে আর.জি. কর হাসপাতালের এমার্জেন্সি গেট এবং ট্রমা ওয়ার্ডের নিরাপত্তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার মূল লক্ষ্য ছিল দালালের মতো বেড পাইয়ে দিয়ে টাকা ও কমিশন আয় করা। এর পাশাপাশি সে নতুন ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ দেওয়ার কাজও করত। কংগ্রেসের যেমন ছাত্র সংগঠন এনএসইউআই বা এনএসইউআই, বিজেপির এবিভিপি রয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের আর.জি. কর মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের উপর ব্যাপক প্রভাব ছিল এবং প্রতি বছর হওয়া ছাত্র নির্বাচনেও তাদের আধিপত্য ছিল। সঞ্জয় এই ছাত্র সংগঠনের প্রভাবশালী নেতাদের খুব তোষামত করত এবং তাদের সাথে শক্তিশালী যোগাযোগ গড়ে তুলেছিল। পুলিশ অফিসারদের পরিবারের কল্যাণে কাজ করার জন্য 14 সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি নিয়ে গঠিত একটি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড রয়েছে। তার যোগাযোগ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাকেও এই ওয়েলফেয়ারে অন্তর্ভুক্ত করা হয়। এমনকি বলা হয় যে তার কথায় অনেক পুলিশ অফিসারের বদলি পর্যন্ত হতো। টালা থানা এবং শ্যামবাজার থানার 6 জন পুলিশ অফিসারের বদলির পেছনে তার বড় ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় বদলি সংক্রান্ত এই বিষয়ে সঞ্জয় রায়ের নাম জড়িয়ে টাইমস অফ ইন্ডিয়াতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া 2020 সালেই সঞ্জয় রায়কে হাসপাতালে থাকার জন্য একটি ব্যারাক দেওয়া হয়, যা সাধারণত সি র্যাঙ্কের পুলিশ কনস্টেবলদের দেওয়া হয়ে থাকে। সেই সময় এএসআই অনুপ দত্তের নামে থাকা ব্যারাকটি সঞ্জয় রায় ব্যবহার করত। সঞ্জয় রায় তার বাইকের জন্য প্রতিদিন 5 লিটার করে পেট্রোল পেত। তার কাজের জন্য সে 12,000 টাকা বেতন পেত। এর পাশাপাশি হাসপাতালে ফ্রিতে বেড পাইয়ে
দিয়ে দিয়ে তলে তলে সে প্রচুর টাকা আয় করত। এভাবে সে নানা সুযোগ সুবিধা ভোগ করত। এরপর 1 বছর পর 2021 সালে আরজি কর হাসপাতালে একটি বড় পরিবর্তন আসে। সেখানে নতুন প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন ডক্টর সন্দীপ ঘোষ। এর আগে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু সেখানে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠায় তাকে আরজি কর মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। তিনি আরজি কর কলেজের প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রিন্সিপাল হওয়ার পর 16 বছর ধরে দায়িত্ব পালন করা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী জানিয়েছিলেন যে সেই সময় সঞ্জয় রায়ের এক বিশাল প্রভাব ছিল। হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে সে নিজের প্রভাব খাটাতে পারত। কোনো গার্ড তাকে বাধা দিত না। সে যখন খুশি যে কোনো ওয়ার্ডে, যে কোনো তলায় বা যে কোনো ঘরে অবাধে ঘুরে বেড়াতে পারত। 2022 সাল এলে সে আবার বিয়ে করে, কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই সে চরম পারিবারিক সহিংসতা শুরু করে। সে নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যায়। যখন তার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেই অবস্থায় সে তাকে লাথি মারে। স্ত্রীর জ্বর হলেও সে চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি, উল্টো নির্যাতন চালিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছিল। মেয়েটির মা নিজে এসে অভিযোগ করেন, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় মেয়েটির মা হাল ছেড়ে দেন এবং মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যান। সেই সময় সঞ্জয় রায় বেশ আরামেই দিন কাটাচ্ছিল, কিন্তু আরজি কর কলেজের প্রিন্সিপালের সময়টা ভালো যাচ্ছিল না। 2023 সালের জুন মাসে পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্রছাত্রী ও কর্মীরা প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগ তুলতে শুরু করেন। এমনকি তার বিরুদ্ধে মানবদেহের অঙ্গ পাচারের গুরুতর অভিযোগও আনা হয়। সবাই কেন এমন বলছিল তার প্রধান কারণ ছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব দেবল কুমার ঘোষের তদন্ত রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছিল যে আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ এবং ঠিকাদারদের মধ্যে অবৈধ লেনদেন চলছে। সন্দীপ ঘোষ কলেজের নির্মাণ ও সংস্কারের কাজে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন এবং টেন্ডার প্রক্রিয়ার জন্য ঠিকাদারদের সাথে গোপন চুক্তি করেছেন। দ্বিতীয়ত, অভিযোগ ওঠে যে আরজি কর হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট বা জৈব চিকিৎসা বর্জ্য নিয়ে প্রিন্সিপাল জালিয়াতি করছেন। সাধারণত হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ বা অক্সিজেন মাস্কের মতো যে বর্জ্য তৈরি হয় তা সাধারণ ডাস্টবিনে ফেলা যায় না, কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। এই বর্জ্যগুলো ধ্বংস করার জন্য একটি আলাদা সেল থাকে, যাতে এইচআইভি বা অন্য কোনো রোগ না ছড়ায়। অভিযোগ ছিল সন্দীপ ঘোষ এই বর্জ্যগুলো ধ্বংস না করে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছিলেন এবং তার 20% নিজে রাখছিলেন, যেখানে সরকারি কর্মকর্তারাও জড়িত ছিলেন। এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 2 মাস পর পশ্চিমবঙ্গ সরকার একটি সিট গঠন করে এবং পুরো তদন্ত শুরু করে। প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ একাধিক বিষয়ে ফেঁসে গিয়েছিলেন। যেমন বলা হয়েছিল যে এনআরএস মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজের বেড ক্ষমতা একই হওয়া সত্ত্বেও এনআরএসের বায়োমেডিক্যাল ওয়েস্ট ছিল 1,53,650 কেজি, অন্যদিকে আরজি করে তা ছিল মাত্র 49,044 কেজি, যা একটি বিশাল পার্থক্য। একইভাবে প্রতিটি কলেজের জন্য যেমন ডিজিটাল স্কিল ল্যাব তৈরি করা হয়, আরজি করের সেই ল্যাব তৈরিতে খরচ দেখানো হয়েছিল 2,97,36,000 টাকায়, যেখানে একই ধরনের ল্যাব ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তৈরি হয়েছিল মাত্র 61,47,294 টাকায়। কলেজের প্রাক্তন সরকারি কর্মচারী ও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী প্রশ্ন তুলেছিলেন, এটা কী ধরনের রসিকতা চলছে? সেই সময়ে তিনি অভিযোগ করেন এবং একটি রিপোর্ট জমা দেন। এমনকি এসআইটি বা সিটো একটি রিপোর্ট তৈরি করেছিল। এর সাথে অনেক বাংলাদেশি নাগরিকেরও সংশ্লিষ্টতা ছিল। এরপর সাধারণ মানুষ সরাসরি প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। 2023 সালের অগস্টে কলকাতা পুলিশ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও আর্থিক অনিয়মের অধীনে একাধিক মামলা নথিভুক্ত করে। কিন্তু যখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, তখন আক্তার আলী নিজে প্রিন্সিপালের পেছনে লাগেন। তিনি আলাদাভাবে রিপোর্ট তৈরি করে দুর্নীতি দমন শাখা, অ্যান্টি করাপশন, ভিজিলেন্স এবং স্বাস্থ্য দপ্তরে পাঠাতে শুরু করেন। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছিলেন। কিন্তু আক্তার আলী যখন কোনোভাবেই আপোষ করছিলেন না এবং একের পর এক পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উল্টো তাঁকেই কলেজ থেকে বদলি করে দেওয়া হয়। এর কিছু সময় পর ছাত্রছাত্রীরা অভিযোগ করেন যে আন্দোলন ও প্রতিবাদ করার অপরাধে প্রিন্সিপাল তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিচ্ছেন। যাদের থিওরিতে 70 নম্বর ছিল, তাদের প্র্যাকটিক্যালে ফেল করানো হচ্ছিল। এমনকি ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটও দেওয়া হচ্ছিল না, যা ছাড়া ছাত্ররা রেজিস্ট্রেশন পায় না এবং ডাক্তারি প্র্যাকটিস করতে পারে না। এই সমস্যা এতটাই চরম আকার ধারণ করে যে অনেক মেডিকেল ছাত্র প্রিন্সিপালকে মারার জন্য তাড়া পর্যন্ত করেছিলেন। প্রিন্সিপালকে কলেজে চলাফেরার জন্য বাউন্সার রাখতে হতো।
এভাবে চলতে চলতে 2024 সাল আসে। এই বছরের মার্চ মাসে এক মহিলার ছেলে খুব অসুস্থ ছিল। সঞ্জয় রায় সেই মহিলার ওপর কুনজর দেয়। সে মহিলাটিকে সাহায্য করে, তার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে, এমনকি ওষুধের বিলও নিজে মিটিয়ে দেয়। এতে মহিলাটি খুব খুশি হন। কিন্তু এরপর সঞ্জয় প্রেসক্রিপশন থেকে তার নম্বর জোগাড় করে একের পর এক কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতে থাকে এবং ফোন করা শুরু করে। আমি যা বলছি তা সেই সময় নিউজ 18 বাংলাতেও সম্প্রচারিত হয়েছিল। সে মহিলাটিকে ভীষণভাবে হেনস্থা করে এবং দেখা করার জন্য চাপ দিতে থাকে। এমনকি সে তাকে হুমকিও দেয়। নিরুপায় হয় এবং দুশ্চিন্তায় পড়ে মহিলাটি লালবাজার পুলিশ সদর দপ্তরে অভিযোগ জানান। লালবাজার পুলিশ অভিযোগ পেয়ে সঞ্জয় রায়কে ডেকে পাঠায়। পুলিশ তার কল ডেটা রেকর্ড এবং মোবাইল পরীক্ষা করে প্রমাণ পায় যে সে সত্যিই হেনস্থা করছিল। সব কল ট্রেস করা হয়। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইপিসি ধারায় হেনস্থা ও বিশ্বাসভঙ্গের মামলা হওয়া উচিত ছিল এবং তাকে সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু অজানা কোনো কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এসব কারণেই তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে সেই সময় ব্যবস্থা নিলে আজকের এই ঘটনা হয়তো ঘটত না। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ পেতে হলে কোনো অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড থাকা চলবে না। কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে আগে থেকেই স্ত্রীর করা পারিবারিক সহিংসতার মামলা ছিল এবং তার ওপর এই নতুন অভিযোগটিও যুক্ত হয়। এত কিছুর পরও তাকে পদে রাখা হয়েছিল। মহিলার করা অভিযোগের কোনো চূড়ান্ত বিচার না হলেও একটি বিষয় ঘটেছিল যে সে ওই মহিলাকে বিরক্ত করা বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ পরেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে এক মহিলা ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। অর্থাৎ সে সবসময় মহিলাদের সঙ্গে হিংস্র আচরণ ও ঝগড়া করত, ছেলেদের সাথে কখনো করত না। আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনার ভুক্তভোগী। এখান থেকেই এমবিবিএস শেষ করে এমডি করছিলেন এবং তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এমবিবিএসের পর 3 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন এমডি বা এমএস করা ডাক্তারদের রেসিডেন্ট ডাক্তার বলা হয়। ভারতের রেসিডেন্ট ডাক্তারদের অবস্থা খুবই শোচনীয়। তাদের প্রচুর কাজ করতে হয় এবং হাসপাতালই এক প্রকার তাদের আবাসস্থল হয়ে ওঠে। আরজিকর কলেজে প্রায় 300 থেকে 400 জন রেসিডেন্ট ডাক্তার ছিলেন। আর এই ঘটনার শিকার মেয়েটি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়েটির বাবা মা অত্যন্ত কঠোর পরিশ্রম করে তার পড়াশোনা চালিয়েছিলেন। তার বাবা পেশায় একজন দর্জি ছিলেন, তাই তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। পরিবারটি চাতক পাখির মতো অপেক্ষা করছিল কবে তার এমডি সম্পন্ন হবে। যেহেতু সে দ্বিতীয় বর্ষে ছিল, তাই খুব অল্প সময়ই বাকি ছিল। 5ই অগস্ট থেকে 8ই অগস্ট 2024-এর ঘটনা। কাজের সূত্রে সঞ্জয় রায়কে খড়গপুরের সালুয়াতে যেতে হয়েছিল। 8ই অগস্ট সে ফিরে আসে এবং সেদিনই সে হাসপাতালের সবচেয়ে বড় অপরাধটি করার পরিকল্পনা করে। 8ই অগস্ট দিনের বেলা সঞ্জয় তার পরিচিত এক সিভিক ভলেন্টিয়ারকে হাসপাতালে ভর্তি করতে আসে। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় সেই সময় সে ভুক্তভোগী মেয়েটিকে অনুসরণ করছিল। রোগীকে ভর্তি করার পর সে কিছুক্ষণ হাসপাতালে ঘুরে বেরিয়ে বাইরে চলে যায়। এরপর ওই রোগীর এক্স-রে সংক্রান্ত কাজে রাত 11টার দিকে সে আবার হাসপাতালে ফেরে। রাত 1টার দিকে রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তাই সে ওখানেই থেকে যায়। অস্ত্রোপচার চলাকালীন সে ওই বন্ধুর সিভিক ভলেন্টিয়ার সঙ্গে হাসপাতালের সীমানা প্রাচীরের পেছনে বসে মদ্যপান শুরু করে। কিছুক্ষণ মদ্যপানের পর তারা দুজনে মিলে পাশের রেড লাইট এলাকায় সোনাগাছিতে যাওয়ার পরিকল্পনা করে। সেখানে পৌঁছানোর পর তার বন্ধু ভেতরে গেলেও সঞ্জয় বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে এবং যাতায়াতকারী নারীদের উত্ত্যক্ত করতে থাকে। এরপর তারা দুজনে মিলে চেতলা নামের আরেকটি রেড লাইট এলাকায় যায়। সেখানেও তার বন্ধু ভেতরে যায় এবং সঞ্জয় বাইরে রাস্তায় থাকা এক মেয়েকে টাকা দিয়ে তার মোবাইলে আপত্তিকর ছবি চায়। কিছুক্ষণ পর তার বন্ধু উবার বাইক বুক করে সেখান থেকে চলে যায়। এখন সঞ্জয় পুরোপুরি মাতাল এবং একা। এই অবস্থায় সে তার মোবাইলে হিংস্র অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে থাকে এবং আবারও মদ্যপান করে। রাত 2 থেকে 2:30 মিনিটের মধ্যে সে হাসপাতালের দিকে রওনা হয়। অন্যদিকে ভুক্তভোগী মেয়েটি তখন হাসপাতালে ছিলেন, কারণ তার 36 ঘন্টার শিফট চলছিল। এই শিফটে বিরতিহীনভাবে কাজ করতে হয় এবং বাসায় যাওয়ার সুযোগ থাকে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম সবই হাসপাতালেই সারতে হয়। রাত 11টার দিকে মেয়েটি তার বাবা মায়ের সাথে কথা বলেন। এরপর খিদে পাওয়ায় তিনি তার 2 জুনিয়র অর্ক এবং সৌমিত্রর সাথে বাইরে থেকে খাবার অর্ডার করেন। তারা সবাই মিলে সেমিনার হলে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখার পরিকল্পনা করেন। মেয়েটি ওই হলের ভেতরেই পড়াশোনাও করতেন। রাত প্রায় 2টোর দিকে ওই সেমিনার হলের ভেতরেই একজন স্টাফ ভুক্তভোগীর কাছে আসেন এবং রোগীর চিকিৎসা সংক্রান্ত কিছু আলোচনা করে চলে যান। তখন পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর রাত 2:35 মিনিটে মেয়েটি তার কাকাতো ভাইয়ের একটি মেসেজ পান এবং সেটির উত্তর দেন। রাত 3টের দিকে
এক স্টাফ সেমিনার হলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে ভুক্তভোগী একটি লাল কম্বল গায়ে দিয়ে হলের তোষকের ওপর ঘুমাচ্ছেন। আসলে সেই সময় হাসপাতালের স্লিপ রুমটি পলিসমনোগ্রাফি পরীক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল, তাই ঘুমানোর মতো আর কোনো জায়গা ছিল না। ফলে তিনি ওখানেই ঘুমিয়ে পড়েন। মেয়েটির একটি ডায়েরি লেখার অভ্যেস ছিল। সেদিনও ঘুমানোর আগে তিনি ডায়েরি লিখেছিলেন। সেখানে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা লিখেছিলেন, যেমন আরজি কর কলেজ থেকে গোল্ড মেডেল জেতা এবং ভবিষ্যতে বড় কোনো হাসপাতালে কাজ করার স্বপ্ন। রাত 3:50 নাগাদ সঞ্জয় রায় হাসপাতালে পৌঁছায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঠিক এই সময়ে সে হাসপাতালের মেন গেট দিয়ে ভেতরে ঢুকছে। এরপর সে পুরো হাসপাতালে তার শিকার খুঁজতে শুরু করে। এমন নয় যে সে হঠাৎ করেই সেখানে পৌঁছে গিয়েছিল, সে আসলে অপরাধ করার জন্য কাউকে খুঁজছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে বিভিন্ন অপারেশন থিয়েটার এবং পরীক্ষা বিভাগে গিয়ে উকি দিচ্ছে। শেষ পর্যন্ত ভোর 4:03 সে 3 তলায় পৌঁছায় এবং সেমিনার হলের ভেতর ঢোকে। এটি সিসিটিভি থেকে পাওয়া আসল ছবি। সে যখন হলের ভেতর ঢুকছিল তখন তার গলায় একটি ব্লুটুথ ইয়ারফোন ছিল এবং এই ব্লুটুথ ডিভাইসের কারণেই পরে সে ধরা পড়বে। সেমিনার হলে ঢোকার পর সে ভুক্তভোগীকে দেখতে পায় এবং আক্রমণ করে। সে মেয়েটির গলা টিপে ধরে এবং প্রচণ্ড মারধর করে। মেয়েটি বাঁচার জন্য অনেক লড়াই করেছিলেন। সে 4:03 হলের ভেতর ঢোকে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় ভোর 4:15 পর উল্লেখ করা হয়েছে। এর মানে হল বেশ দীর্ঘ সময় ধরে ধস্তাধস্তি চলেছিল। সেমিনার হলটি সাউন্ড প্রুফ হলায় ভেতরের কোনো শব্দ বাইরে পৌঁছাতে পারেনি। এরপর সে সমস্ত সীমা লঙ্ঘন করে জঘন্য অপরাধটি ঘটায়। ভোর 4:40 নাগাদ সে সেমিনার হল থেকে বেরিয়ে আসে, অর্থাৎ সে প্রায় 37 মিনিট সেখানে ছিল। এই অপরাধ করার পর সে কোথাও পালিয়ে না গিয়ে হাসপাতালের ভেতরেই তাকে দেওয়া ব্যারাকে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তার মনে কোনো অনুশোচনা বা ভয় ছিল না। সকাল হওয়ার পর অর্ক যখন সেমিনার হলে ঢোকেন, তিনি চিৎকার করে ওঠেন এবং বাইরে এসে সবাইকে সব কথা জানান। মরদেহের শরীরে অর্ধেক পোশাক ছিল না, মুখে আঘাতের চিহ্ন ছিল, চশমা ভাঙা ছিল এবং চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সারা শরীর ক্ষতে ভরা ছিল। এই খবর ছড়িয়ে পড়ার 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সকাল 6টা থেকে 7:30টার মধ্যে সেমিনার হলে প্রচুর ভিড় জমে যায়। প্রিন্সিপাল হাসপাতালের খুব কাছেই থাকতেন, কিন্তু তিনি পৌঁছান আরও 1 ঘন্টা পর। পুলিশকে খবর দেওয়ার পরিবর্তে তিনি নিজেই প্রথমে সেমিনার হলটি পরিদর্শন করেন, যা নিয়ে পরে প্রচুর সমালোচনা হয়, কারণ তার উচিত ছিল আগে পুলিশকে জানানো। এর প্রায় 1 ঘন্টা পর প্রিন্সিপাল তার অফিসে গিয়ে পুলিশকে খবর দেন। একই সময়ে কলেজের সুপারিনটেন্ডেন্ট ভুক্তভোগীর পরিবারকে ফোন করেন। মেয়েদের মা ফোন ধরলে সুপারিনটেন্ডেন্ট বলেন যে তার মেয়ে অসুস্থ এবং তাকে দ্রুত কলেজে আসতে বলা হয়। এর বাইরে আর কিছু না বলে তিনি ফোন কেটে দেন। দুশ্চিন্তায় পড়ে বাবা মা যখন আবার ফোন করে জানতে চান কি হয়েছে, তখন তাদের জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই খবর শুনে পরিবারটি স্তব্ধ হয়ে যায় এবং কলেজের দিকে ছুটতে থাকে। অন্যদিকে সকাল 11:30 নাগাদ কলকাতার অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছায়। মানুষজন তখন চাপ দিতে থাকেন যেন প্রতিটি আইনি প্রক্রিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়, কারণ আগে ঘটে যাওয়া নানা ঘটনার কারণে তাদের মনে সন্দেহ ছিল। দুপুর 12টার দিকে বাবা মা কলেজে পৌঁছে মেয়ের সাথে দেখা করতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়। দীর্ঘ 3 ঘন্টা ধরে তারা অনুরোধ করার পর অবশেষে বিকেল 3:30 নাগাদ তাদের মেয়ের মরদেহ দেখানো হয়। দেখা মাত্রই তারা বলে ওঠেন যে এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, কেউ তাকে মারধর করেছে। বিকেল গড়াতেই চিকিৎসকরা কাজ বন্ধ করে জমায়েত হতে শুরু করেন। ডিউটিরত একজন চিকিৎসকের সঙ্গে এমন ভয়াবহ ঘটনায় সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধে 6টার সময় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সময় ভুক্তভোগীর এক বন্ধু বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং দাবি তোলেন যে ভিডিওগ্রাফি ছাড়া ময়নাতদন্ত করা যাবে না। তার দাবির মুখে পুরো ময়নাতদন্তটি ভিডিও রেকর্ড করা হয়। প্রাথমিক রিপোর্টে শরীরের বিভিন্ন অংশে আঘাতের কথা সামনে আসতেই সবাই নিশ্চিত হয়ে যায় যে এটি হত্যা নয়, বরং এটি খুন ও খুনের ঘটনা। অনেকটা সময় পার হয়ে গেলেও তখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। এমনকি এফআইআর ছাড়াই মরদেহটির ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই মানুষের মনে সন্দেহ জাগে যে এটি একজনের কাজ নয়, বরং এটি একটি ধর্ষণ। চারদিকে রটে যায় যে শরীরে 150 মিলিগ্রাম বীর্য পাওয়া গেছে, যেখানে গড়েই একজন ভারতীয় পুরুষের শরীর থেকে মাত্র 5 মিলিগ্রাম নির্গত হওয়া সম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করেই মানুষ এটিকে গণধর্ষণ
বলতে শুরু করে, যদিও পরে এই তথ্যটি ভুল প্রমাণিত হয় এবং জানা যায় যে সেখানে অন্যান্য তরল উপাদানও মিশেছিল। পুরো পরিস্থিতি যেভাবে সামলানো হচ্ছিল তা দেখে ডাক্তারদের সন্দেহ হয় যে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করেন। ময়নাতদন্ত পর্যন্ত হয়ে গেলেও পুলিশ কেন নিজ থেকে এফআইআর করেননি তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ভুক্তভোগীর বাবা এফআইআর দায়ের করেন। ছাত্ররা অভিযোগ করেন যে পুলিশ সবকিছুতে খুব তাড়াহুড়ো করছিল। শ্মশানে আগে থেকে 3টি মরদেহ লাইনে থাকা সত্ত্বেও পুলিশ সেগুলোকে সরিয়ে ভুক্তভোগীর শেষকৃত্য আগে সম্পন্ন করে। এই তাড়াহুড়ো দেখে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। সরকার বুঝতে পারে যে পরিস্থিতি সামাল দিতে না পারলে সবকিছু হাতের বাইরে চলে যাবে, তাই পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয় যে কোনো মূল্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে। পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে তারা একটি ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার করেছিল। এরপর কলেজের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু হয়। সেমিনার হলের ভেতরে কোনো ক্যামেরা ছিল না, কিন্তু হলের প্রবেশ ও প্রস্থান পথে ক্যামেরা ছিল। রাত 3টের পর কারা ভেতরে ঢুকেছে আর বেরিয়েছে তা পরীক্ষা করতে গিয়েই সঞ্জয় রায়ের উপর পুলিশের সন্দেহ ঘনীভূত হয়, কারণ সে ডাক্তার না হওয়া সত্ত্বেও অত রাতে সেমিনার হলে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জয় রায় সেমিনার হলে ঢোকার সময় তার গলায় ব্লুটুথ ইয়ারফোনটি ছিল, কিন্তু 37 মিনিট পর বের হওয়ার সময় সেটি আর ছিল না। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে পুলিশ তার ব্যারাকে হানা দেয়। ততক্ষণে সে তার কাপড় ধুয়ে পরিষ্কার করে ফেলেছিল। সেখানে সে অঘরে ঘুমাচ্ছিল। পুলিশ যখন উদ্ধার হওয়া ব্লুটুথ ইয়ারফোনটি তার মোবাইলের কাছে নিয়ে যায়, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলে সে কোনো ভয় ছাড়াই সব কথা বলতে শুরু করে। তার মোবাইল পরীক্ষা করে পুলিশ প্রচুর পরিমাণে হিংস্র গ্রাফিক কন্টেন্ট খুঁজে পায়। তার পুরো সার্চ হিস্ট্রি এই ধরনের জিনিসে ভর্তি ছিল। এসব যখন চলছিল তখন কলেজের প্রিন্সিপাল প্রশ্ন তোলেন, ভুক্তভোগী মেয়েটি কেন সেমিনার হলে একা গিয়েছিল? তার এই মন্তব্যে সাধারণ মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। 11ই অগস্ট পর্যন্ত ডাক্তাররা ছোট পরিসরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন এই অভিযোগে যে প্রমাণগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করা হচ্ছে। আরজি কলেজে কোনো কিছুই স্বচ্ছভাবে করা হচ্ছে না এবং এর পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে একদিকে এত বড় একটি অপরাধ সংঘটিত হলো, আর ঠিক তার পরদিনই সেমিনার হল থেকে মাত্র 20 মিটার দূরে একই তলায় কর্তৃপক্ষ সংস্কার কাজ বা কনস্ট্রাকশন শুরু করে দেয়। এই ঘটনায় সরকার ও প্রিন্সিপাল প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন এবং প্রিন্সিপাল পদত্যাগ করেন, কিন্তু তার পদত্যাগ গ্রহণ করার পরিবর্তে তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করে দেওয়া হয়। মানুষ এটিকে প্রমোশন হিসেবেই দেখেছিল যে একদিকে এত বড় ঘটনা ঘটে গেল আর তাকে অন্য একটি ভালো কলেজে একই পদে বসিয়ে দেওয়া হলো। হাইকোর্ট স্পষ্টভাবে বলেছিল যে প্রিন্সিপাল পদত্যাগ করার পর আপনাদের কাছে 2টি বিকল্প ছিল, হয় সেটি গ্রহণ করা না হয় প্রত্যাখ্যান করা। এই 2 বিকল্পের বাইরে কেন তাকে বদলি করা হলো? হাইকোর্টের রায়ের 10 নম্বর পৃষ্ঠার 23 নম্বর পয়েন্টে এই কঠোর সমালোচনা করা হয়েছে। এই পুরো পরিস্থিতিতে প্রিন্সিপাল যেভাবে দায়িত্ব পালন করেছেন তাতে তাকে শাস্তি দেওয়ার বদলে কেন পুরস্কৃত করা হলো সেই প্রশ্নও তোলে আদালত। পাশাপাশি হাইকোর্ট আরও একটি বিষয় উল্লেখ করে যে কর্তৃপক্ষ ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ায়নি। এসব পর্যবেক্ষণ করে 13ই অগস্ট মামলাটি রিট পিটিশন 332/2024 সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। ততক্ষণে প্রতিবাদ কর্মসূচি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। 14ই অগস্ট প্রেসিডেন্সি কলেজের এক ছাত্রী রিমঝিম সিনহা ফেসবুকে একটি পোস্ট করেন এবং রাতে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে সবাইকে জড়ো হতে বলেন। মেয়েদের নিরাপত্তার দাবিতে এবং ভুক্তভোগীর বিচারের আশায় রাত দখল করো নামে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে অভাবনীয় ভিড় জমা হয়। এই প্রতিবাদের মাধ্যমেই বিষয়টি কেবল কলেজ চত্বরে সীমাবদ্ধ না থেকে পুরো কলকাতা এবং পরে ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরও প্রচণ্ড চাপ তৈরি হয়। প্রতিবাদকারীরা সেই সময় কিছু সুনির্দিষ্ট দাবিও তুলেছিলেন। যখন এই প্রতিবাদ তীব্র হয়ে ওঠে এবং পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করে, ঠিক তখন 7,000-8,000 অজ্ঞাত পরিচয়ের লোক ব্যারিকেড ভেঙে আরজি কর হাসপাতালের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে। তারা এমআরআই মেশিন ভাঙচুর করে এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। প্রতিবাদরত ছাত্রছাত্রীরা ভয়ে পালাতে বাধ্য হন। হস্টেলের মেয়েরা আতঙ্কিত হয়ে পড়েন। সবচাইতে বড় বিষয় হলো ওই ভিড়টি 3 তলায় পৌঁছানোর চেষ্টা করছিল যেখানে অপরাধটি ঘটেছিল। পুলিশ তাদের বাধা দেওয়ার পরিবর্তে শৌচাগারে গিয়ে লুকিয়ে পড়ে। প্রতিবাদ নষ্ট করার জন্য কারা এই হামলাকারী পাঠিয়েছিল তা নিয়ে প্রশ্ন ওঠে এবং সরকারকে সরাসরি জবাবদিহিতার মুখে পড়তে হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী ভাঙচুরের ঘটনায় জড়িত কিছু ব্যক্তিকে শনাক্ত করা হয়, যাদের সাথে তৃণমূলের যোগসূত্র পাওয়া গেছে। প্রথম ছবিতে দেখা যায় সৌমিক দাসকে, যিনি স্থানীয় তৃণমূল নেতা সুকান্ত সেন শর্মার সাথে কাজ করতেন। দ্বিতীয় ছবিতে দেখা যায় ঋষিকান্ত মিশ্রকে, যিনি তৃণমূল কর্মী ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী। একইভাবে শুভদীপ কুণ্ডু, সৌম্যদীপ এবং তুলসী হালদারের নামও সামনে আসে, যাদের সবারই তৃণমূলের সাথে ঘনিষ্ঠতা ছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয় যে কেউ সমর্থক হতে পারে এবং এর সাথে দলের কোনো যোগ নেই। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, 1000 লোক কিভাবে এত সুসংগঠিতভাবে একই সময় সেমিনার হলের দিকে অগ্রসর হতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, আসামি ধরা পড়েছে, মামলা সিবিআই এর হাতে গেছে, তাও কেন প্রতিবাদ চলছে? এর উত্তর লুকিয়ে আছে এই হাসপাতালের দীর্ঘ অপরাধমূলক ইতিহাসে। মানুষ এবং চিকিৎসকরা বিশ্বাস করতে পারছেন না যে ঘটনাটি কেবল সঞ্জয় রায়ের একার কাজ। তাদের ধারণা এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। উদাহরণস্বরূপ 2001 সালের অগস্ট মাসে ব্যারাকপুরের সৌমিত্র বিশ্বাস নামের এক ছাত্র তার বাবা মাকে জানিয়েছিলেন যে আরজি কর হাসপাতালে কিছু ভুল কাজ হচ্ছে। এর কয়েকদিন পর 25শে অগস্ট তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও পরিবার তা মানতে অস্বীকার করে। সৌমিত্রের বাবা মা সরকারের কাছে অনেক আবেদন করেও ফল না পাওয়ায় আদালতে যান এবং পরে সিআইডি তদন্ত শুরু হয়। সেই তদন্তে সৌমিত্রের সহপাঠীরা জবানবন্দি দিয়েছিলেন যে আরজি কর কলেজের ইউনিয়নের কিছু ক্ষমতাশালী লোক চক্রের সাথে জড়িত। তারা সোনাগাছি থেকে যৌনকর্মীদের আনত এবং কন্টেন্ট তৈরি করত। অভিযোগ উঠেছিল যে যখন কাউকে পাওয়া যেত না, তখন হাসপাতালে আসা কোনো নতুন মহিলার মরদেহ ব্যবহার করেও তারা ফিল্ম তৈরি করে বাজারে বিক্রি করত। সে সময় সেমিনার হল এবং 15 নম্বর ঘরের নাম বিশেষভাবে উঠে এসেছিল। এমনকি ছাত্রীদের মুখ বসিয়ে ভিডিও তৈরি করে ছড়ানো হতো, কারণ সেগুলোর চাহিদা বেশি ছিল। সৌমিত্রের প্রেমিকার একটি ছবি নিয়ে এমন ভিডিও তৈরি করায় সৌমিত্র প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং সেই সপ্তাহেই তাকে 15 নম্বর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত চলাকালীন সিআইডি এমন একটি ঘরের খোঁজ পেয়েছিল যেখানে ট্রাইপড এবং লাইট রিফ্লেক্টর পাওয়া যায়। আজকের দিনে এগুলো সাধারণ মনে হলেও 2001 সালে হাসপাতালের ভেতরে এসব জিনিসের উপস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। সেই সময়ও অনেক হইচই হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাউকে ধরা যায়নি এবং মামলাটিকে হিসেবেই বন্ধ করে দেওয়া হয়। এই কারণেই আরজি কর কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চাইছেন, কারণ এই হাসপাতালের দীর্ঘ ইতিহাস বলে যে এখানে ঘটে যাওয়া প্রতিটি অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যার তকমা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। 2003 সালে অরিজিৎ দত্ত, তাঁর মৃত্যুতে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু পরে জানানো হয় আত্মহত্যা করেছেন। 2016 সালে ডক্টর গৌতম পাল, আরজি কর হাসপাতালের বিভাগীয় প্রধান গৌতম পালের মরদেহ উদ্ধার হয়, সেটিও চালানো হয়। 2020 সালে পৌলমী সাহা, তার ক্ষেত্রেও তত্ত্ব দেওয়া হয়। এমনকি একজন ইন্টার্ন চিকিৎসকের ক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি ওষুধের ওভারডোজ নিয়ে মারা গেছেন। এইসব কারণেই মানুষ আজ বিস্তারিত তদন্তের দাবি তুলছেন যে এই কলেজে আসলেই কি চলছে। এগুলো কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? সুপ্রিম কোর্টে সিবিআই তাদের অগ্রগতি রিপোর্ট জমা দিয়েছে এবং আদালত সরকারকে কঠোর ভাষায় তিরস্কার করেছে। আদালত জানিয়েছে যে ক্রাইম সিন বা অপরাধস্থলের পরিবর্তন ঘটানো হয়েছে। সময়ের সাথে সাথে হয়তো সব সত্য সামনে আসবে, কিন্তু এই ঘটনার ফলে আজ সারা দেশের মানুষ ভীত। অভিভাবকরা তাদের সন্তানদের কোথাও পাঠাতে ভয় পাচ্ছেন। যিনি এই ঘটনার শিকার হয়েছেন তিনি অত্যন্ত সাহসী একজন মেয়ে ছিলেন। তিনি তার বাবা মায়ের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। বিবিসিকে দেওয়া তার বাবা মায়ের সাক্ষাৎকারটি পড়লে বোঝা যায় যে এই পরিবারটির সঙ্গে কতটা অন্যায় করা হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় ভুক্তভোগীর ওপর যে চরম নিষ্ঠুরতা চালিয়েছে তাই ভিডিওতে বিস্তারিত বলিনি, কারণ তা বলা যেমন কঠিন তেমনি শোনাও যন্ত্রণাদায়ক। সব সময়ই দেখা যায় যে কোনো ঘটনার পর কিছুদিন প্রতিবাদ হয়, তারপর মানুষ তা ভুলে যায় এবং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তাই সরকারের উচিত এমন কিছু করা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই না হয়।